প্রথম থেকে দেখলাম যে যে সমস্ত বিষয়গুলো এসছে, যে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টগুলোর মধ্যে অনেকগুলো রিপোর্ট আছে যে রিপোর্টগুলোর যে সুপারিশ, সেই সুপারিশ বাস্তবায়ন হলে অনেক ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। সুপারিশগুলো যেগুলো হয়েছে সেগুলোর পর্যালোচনা এবং সেগুলোর আবার সমাজের মধ্যে তার প্রতিক্রিয়া, এটাও লক্ষণীয় একটা দিক। আপনারা খেয়াল করলে দেখবেন যে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নারী সংস্কার কমিশনের রিপোর্ট। নারী সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ আছে যেগুলো গণতান্ত্রিক অধিকার কমিটির সুপারিশের ছিল, যেমন সম্পত্তির উত্তরাধিকার থেকে শুরু করে আইনি বিভিন্ন রকম ব্যবস্থা, দিবা যত্ন কেন্দ্র যেগুলো রুমি আবার পরিষ্কার করেছেন, এই সমস্ত গণতান্ত্রিক অধিকার কমিটির বক্তব্য ছিল। উত্তরাধিকার প্রশ্ন কিংবা নারীর অধিকার প্রশ্ন আসলেই বাংলাদেশের বৈষম্যবাদী রাজনীতি বা মতাদর্শ যারা ধারণ করে, ধর্মের নামে হোক জাতির নামে হোক, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া হয়। তারা ধর্ম পালন করুক বা না করুক, নারী প্রশ্ন আসলেই তাদের ধর্মের অজুহাত টানার প্রবণতা আমরা দেখতে পাই। এবং সেটা এখন আবার সেটা নিয়ে একটা উন্মাদনা তৈরি করার, একটা সহিংসতা তৈরি করার চেষ্টা চলছে। সঙ্গে এর বাইরে সংস্কার কমিশনের রিপোর্টগুলিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ পেয়েছি। সেখান থেকে জাতীয় ন্যূনতম মজুরি কিংবা শ্রমিক এই যে শিল্প পুলিশ, এগুলো সম্পর্কে যে সমস্ত সুপারিশ আসছে সেগুলো গণতান্ত্রিক অধিকার কমিটির সুপারিশের মধ্যেও যে করণীয়, সরকারের কাছে যে করণীয় সেগুলোর মধ্যে ছিল। জাতীয় ন্যূনতম মজুরি কিংবা এই যে বকেয়া মজুরি পরিশোধ করা কিংবা নিয়মিতভাবে মজুরি কমিশন বসানো এবং বিভিন্ন নারী পুরুষ সহ বিভিন্ন ধরনের মজুরি বৈষম্য সেগুলি দূর করা, এগুলো আমাদের করণীয়র মধ্যেও ছিল। এগুলি কিছু কিছু কাজ আছে, এই যে বিভিন্ন সংস্কার কমিশনের কথা বললাম, কিন্তু কিছু কিছু কাজ আছে সেটা তো সরকারের কমিশনের রিপোর্টের জন্য বসে থাকারও দরকার নেই। এটা এই সরকারই করে ফেলতে পারে, করে দেখাতে পারে যে আসলে সংস্কার কি ধরনের হওয়া উচিত। এখন আমরা যেমন সংস্কার না নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, এই অপ্রয়োজনীয় একটা বিতর্কের কথা আমরা শুনছি। কিছু কিছু সংস্কার এই অন্তর্বর্তী সরকারই করতে পারে, আবার কিছু কিছু সংস্কার আছে যেগুলো করার জন্য নির্বাচিত সরকার দরকার। তো অন্তর্বর্তী সরকারই যেগুলি করতে পারে সেগুলি করতে বাধা কোথায় সেটা আমরা বুঝতে পারি না। যেমন ধরেন আইন ও বিচার কিংবা আহতদের চিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ, এটা নিয়ে যে অচল অবস্থা, এগুলো তো কোনো এটার জন্য এটা কি কারণে এই সরকারের ক্ষেত্রে সম্পন্ন হচ্ছে না। আমরা এই যে আহতদের চিকিৎসা নিয়ে যে কথাগুলো শুনলাম প্রথমেই, সেখানে আমরা দেখতে পাই এর বাইরে যেমন ধরেন অনেক মামলা আছে, যে সমস্ত মামলা অপ্রয়োজনীয় মামলা, অনেক মামলা দেখা গেল যে খুব দ্রুত সমাধান হয়ে গেল, খুনের আসামি দণ্ডপ্রাপ্ত তারাও ছাড়া পেয়ে গেল। আবার দেখা যাচ্ছে যে বমরা, যাদের কোনো শিশু, তাদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রকম মিথ্যা মামলা দিয়ে তাদের আটকে রাখা হচ্ছে, তাদের ছাড়া হচ্ছে না। কিংবা হরিজন, যাদের কোনো খবরই নাই, সম্পর্ক নাই খুনের সাথে, সেই হরিজনদের আটকে রাখা হচ্ছে, তাদের জামিনের পর্যন্ত শুনানি হচ্ছে না। এই জায়গাগুলো কি কারণে? এবং জ্যোতির্ময় বলেছেন যে আইন আদালতের পরিস্থিতি, এখন আদালত, আগেও আমরা আদালতে যদি কোনো বিচার যেত আমরা জানতাম যে রায় কি হবে, এখনো আমরা বুঝতে পারি যে রায় কি হবে। এটা তো মহা মুশকিল। তাহলে পরিবর্তনটা কি হইলো? বোঝা যাচ্ছে যে এই কোন জামিন, কে জামিন পেয়ে যাবে, কে খালাস পাবে, কে আটকে থাকবে, কার জামিন হবে না, এগুলি তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এটা ঠিক একইভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাইরের জানা অজানা বিভিন্ন ধরনের গোষ্ঠীর প্রভাবে যদি আদালত চলে, তাহলে এই সরকার যে সংস্কার করতে আগ্রহী কিংবা পরিবর্তন করতে আগ্রহী, তার প্রকাশটা কোথায়? আপনি ধরেন কিছু মামলা আছে, কিছু খুনের মামলা অনেক পুরনো, অনেক দিন ধরে জমে আছে, যেমন ধরেন ত্বকী হত্যা কিংবা তনু হত্যা, সাগররণী হত্যা, এগুলো অনেক দিন ধরে আটকে আছে। এগুলির ব্যাপারে এই সরকারের 8 মাসেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন হইল না, কোনো ধরনের উদ্যোগ হয়নি। মামলা প্রত্যাহার, অনেক মামলা প্রত্যাহার হইল। ফুলবাড়ির এই যে আন্দোলনকারীদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা, একটা ভুয়া জালিয়াত কোম্পানি তাদেরকে হয়রানি করার জন্য গত সরকারের পৃষ্ঠপোষকতায় তাদেরকে হয়রানি করার জন্য মামলাটা দিয়েছিল, সেই মামলা প্রত্যাহার করা এই সরকারের প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এই সরকার এখন পর্যন্ত সেই মামলাও প্রত্যাহার হয়নি এবং তাদের হয়রানিটা চলছে এখন পর্যন্ত। এই ধরনের ঘটনাগুলো অপারেশন ডেভিল হান্টের কি ফল? মানে এইটার সাথে অপারেশন ক্লিন হার্ট, এই যে বিএনপির সময় 4 দলীয় জোট সরকারের সময় হয়েছিল,
আওয়ামী লীগ সরকারের সময় এর সঙ্গে অপারেশনের কথা বলে মানুষকে হয়রানি, এগুলির মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখি না। এবং দেখা যাচ্ছে যে কিছু লোক আপনারা দেখবেন যে ধর্মের নাম করে সরাসরি কতল করার কথা বলছে, তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেই। সরাসরি কতল করবে, সরাসরি ধর্মের নাম করে হয়রানি, এই 4 জনের নাম করে তো তারা পরিষ্কার ভিডিওতে আমরা দেখলাম যে কতল করার ঘোষণা দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাজার ভাঙা এবং বাকি বিল্লাহ বলেছেন মাজার ভাঙা সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা, নারীর সক্রিয়তায় ভীত সন্ত্রস্ত একটা গোষ্ঠী আছে যারা নারীর সক্রিয়তাতেই ভয় পায়। তো নারী সক্রিয় হয়ে উঠলে, নারী সরব হয়ে উঠলেই তাদের নানা রকম, তাদের মনে হয় যে সমস্ত কিছু শেষ হয়ে গেল। তো তাদের এই বৈষম্যবাদী চিন্তার মানুষদের তাদের প্রোটেকশন যদি সরকার দিতে থাকে, তাদের ব্যাপারে বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা সরকার না নেয় এবং উল্টো যারা নিপীড়িত তাদের বিরুদ্ধে যদি মামলা হয়, আমরা মেঘনার ঘটনাটা দেখলাম, মেঘনার বিরুদ্ধে এখন নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু একটা তার বিরুদ্ধে যত অপরাধ, যত অভিযোগই থাকুক, এমনকি যুদ্ধাপরাধীও যদি হয়, তাহলে ঘর বাড়ি ভেঙে, ঘরের জানলা ভেঙে, দরজা ভেঙে, কোনো রকম কাগজপত্র নাই, তাকে উঠিয়ে নিয়ে আসবে পরিচয়, এটা তো কারোর ব্যাপারেই তো গ্রহণযোগ্য নয়। তো সুতরাং এই জায়গাগুলো যদি অব্যাহত থাকে, অবিরাম থাকে, আমরা ভরসা কি করে পাই যে, এবং এটা অন্যান্য ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখলাম, অর্থনীতির ক্ষেত্রে চুক্তি, মাহমির্জা যেগুলি বলেছেন যে হিমাগার কিংবা সংরক্ষণ কিংবা সরকারি ক্রয়, সাধারণ কিছু কাজ করলে কৃষকদের জন্য বড় ধরনের একটা পরিবর্তন হয়, যে সে ন্যায্য মূল্য পাবে। ন্যায্য মূল্য পাওয়ার জন্য দরকার হচ্ছে একটা দরকার হিমাগার, আর একটা দরকার হচ্ছে সরকারি ক্রয়। এই যে নীতিগুলো, এই নীতিগুলো কেন পরিবর্তন হয় না? আমরা কিন্তু অনুসন্ধান করলে আপনারা দেখবেন যেগুলি কেন পরিবর্তন হয় না, তার পেছনে একটা কারণ আছে। কিছু তো সুবিধাভোগী গোষ্ঠী আছে, সেটা আছে, কিন্তু এই পুরো পলিসি ফ্রেমওয়ার্ক, এই যে নীতি কাঠামো, এই নীতি কাঠামোর উস্তাদ যারা আছে, পরিচালক যারা আছে, বিশ্ব ব্যাংক কিংবা IMF কিংবা ADB, তাদের এই যে হিমাগার, সরকারি ক্রয়গুলো, অনেক নীতির সাথে এদের সম্পর্ক আছে। আমাদের জ্বালানি, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এই যে বাণিজ্যিকীকরণের যেটা হারুন ভাই বললেন যে চিকিৎসা অধিকার হিসেবে কেন আসে না, বা শিক্ষা অধিকার কেন আসে না, এগুলির যে নীতিমালা, এই নীতিমালার পেছনে এই উস্তাদের একটা বড় ভূমিকা আছে, বিশ্ব ব্যাংক, IMF, ADB তাদের। কিন্তু তাদের নীতিমালা অব্যাহত রাখা কিংবা তাদের উপরে নির্ভরশীলতার অর্থনৈতিক কাঠামো অব্যাহত রাখাটাই কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ করছে। এবং চুক্তি যেগুলি আমরা দাবি করেছিলাম যে চুক্তি যেগুলো হয়েছে সেগুলি প্রকাশ করেন, এবং যে সমস্ত প্রকল্প বাংলাদেশের জন্য খারাপ সেগুলি বাতিল করেন। সরকার এগুলির মধ্যে যায় নাই, কোনো চুক্তি প্রকাশ করে না, বরঞ্চ নতুন নতুন চুক্তি হচ্ছে। আপনার জ্যোতির্ময় বলেছেন স্টারলিংকের সাথে চুক্তি, এই চুক্তির ব্যাপারে মানুষের তো জানতে হবে। খালি সরকারের কিংবা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিংবা যারা প্রবাসী লোকজন এখন দেশের স্বার্থে বিদেশের আরাম আয়েশ ছেড়ে বাংলাদেশে কাজ করতে এসছেন, তারা বললেই তো হবে না। মানে তারা বললেই তো আমাদের বিশ্বাস করার তো আমরা বিশ্বাস করবো তা তো হবে না। এটা তো আমাদের পরিষ্কার জানতে হবে যে আসলে ঘটনাটা কি, আসলে ঘটনাটা কি হচ্ছে পর্যালোচনা করতে হবে, আমাদের স্বার্থ আছে কিনা সেটা জানতে হবে। তারা একজন বিশেষ সহকারী বললেন যে আমি LNG মার্কিন কোম্পানি থেকে কিনে আনার চুক্তি হয়েছে, এটা বাংলাদেশের স্বার্থের পক্ষে যাবে, অথচ ওই মার্কিন কোম্পানি জীবনে কোনোদিন LNG এক্সপোর্টই করে না, তার কাছ থেকে LNG। অথচ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে LNG ইম্পোর্টের নীতিমালা থেকে বের হয়ে আসে। আমাদের যেটা দরকার ছিল, এবং আমরা এই নীতিমালাতেও বলেছি যে আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলনের জন্য জাতীয় সক্ষমতা বাড়ানোর যে দায়িত্ব, যেটা আওয়ামী লীগ সরকার করে নাই, আগের সরকার করে নাই, এই সরকারের সেই কাজটা করতে হবে যে আমাদের জাতীয় সক্ষমতা বাড়িয়ে আমাদের তেল গ্যাস অনুসন্ধানটা আমাদের জাতীয় মালিকানায়, শতভাগ মালিকানায়, আমাদের শতভাগ মালিকানায়, এবং আমাদের গ্যাস সম্পদটা পুরোপুরি আমরা যাতে ব্যবহার করতে পারি সেইভাবে সেই উদ্যোগগুলি নিতে হবে। 8 মাসে এটার ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া যেত না? 8 মাসে কি নীতিমালার মধ্যে কিছু পরিবর্তন আনা যায়? এটার জন্য তো আলাদা সংস্কার কমিশন কিংবা বড় ধরনের প্রকল্প তৈরি করা, জায়গার মতো একটা কোম্পানির মাধ্যমে বাংলাদেশে জ্বালানি নীতিমালা হয়, এটা আমরা পছন্দ করি না। মানে এটা ঢাকা না দিল্লি, ঢাকা না পিন্ডি, এই সমস্ত স্লোগান দিলে তো খালি হবে না। যে সমস্ত দেশের এই পুরো জ্বালানি নীতিমালাটা দায়িত্ব দেওয়া হয়েছে জাপানেরা, কেন? বাংলাদেশের জ্বালানি নীতিমালা বাংলাদেশের লোকজন যদি না করতে পারে তো জ্বালানি তো থাকার দরকার নেই। এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়,
এতগুলো সাধারণ বিশ্ববিদ্যালয়, এত জ্ঞানী গুণী লোক, এত প্রবাসী ব্যক্তিবর্গ যারা আরামে ছেড়ে বাংলাদেশে আসছেন, তারা নীতিমালা করতে পারবেন না? তার জন্য জায়গাকে লাগবে কেন? ওই ধারাবাহিকতা কিন্তু এখনো অব্যাহত আছে। আবার এই যে বাপেক্স বাদ দিয়ে এই যে গাজপ্রমকে দায়িত্ব দেওয়া, রাশিয়ান কোম্পানি গাজপ্রমকে দায়িত্ব দেওয়ার জন্য তখন এই যে তদবির হইতো যে যেটা বাপেক্স 100 কোটি টাকায় করতে পারে সেটা 300, 400, 500 কোটি টাকায় গাজপ্রমকে দিয়ে করানো হতো। সেইটা আমরা বুঝতাম কমিশন। এখন কমিশনটা কোথায় যাচ্ছে? তখন তো কমিশন ছাড়া আর কোনো যুক্তি নেই। আপনি যে কাজ 10 টাকায় করা যায় সেটা কেন আপনি 50 টাকায় করাবেন? তো নিশ্চয়ই কেউ না কেউ কমিশন পাইতো। এখন কি কারণে গাজপ্রম আবার সেই ভোলার গ্যাস ক্ষেত্র এবং অন্যান্য জায়গাগুলোতে যাচ্ছে? কি কারণে এই যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, এর আগে যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, এই পিটার হাস সাহেব এখন তো খুবই বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন, প্রধান উপদেষ্টার সাথে মিটিংও করছেন। তিনি এখন হচ্ছেন মার্কিন তেল কোম্পানির লবিস্ট, মার্কিন তেল কোম্পানির প্রতিনিধি হিসেবে ওই চুক্তিগুলি, যে চুক্তিগুলি আওয়ামী লীগ করতে চাচ্ছিল, সেই চুক্তিগুলি করার জন্য চেষ্টা করছে। তাহলে পুরনো প্রকল্প যেগুলো আমরা ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্য মানি না, এই কথাগুলো আমরা অনেকের কাছ থেকে শুনছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করতে হবে, যেটা বাংলাদেশে সর্বনাশ করছে পরিষ্কারভাবে, সেই দাবিটা কি কারণে সরকারের যারা সহযোগী বিভিন্ন সংগঠন কিংবা সরকারের যারা উপদেষ্টা তাদের মুখে কেন বের হয় না? তারা কেন বলে না যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করতে হবে? তো আধিপত্য বাতিল করার ক্ষেত্রে হাওয়ার উপরে আধিপত্য তো বাতিল হবে না। আধিপত্য বাতিল করতে গেলে যে সমস্ত চুক্তি দ্বারা তাদের আধিপত্য তৈরি হয়েছে, যে সমস্ত প্রকল্প দ্বারা আধিপত্য তৈরি হয়েছে, স্বচ্ছ প্রকাশ্য অপ্রকাশ্য যে সমস্ত বিধি ব্যবস্থা দ্বারা তাদের আধিপত্য তৈরি হয়েছে, সামরিক বেসামরিক বিভিন্ন ক্ষেত্রে, সেগুলি বাতিল করতে হবে, সেগুলি দূর করতে হবে, নাহলে এই জায়গাগুলোর পরিবর্তন হবে না। তো সুতরাং এই সমস্ত পরিবর্তনগুলো খুবই সম্ভব ছিল সরকারের পক্ষে দেখানো। প্রথমত এই অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে যে নতুন একটা দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চায়, সেটা দেখানোর জন্য এই দৃষ্টান্তগুলো স্থাপন করা দরকার ছিল। দ্বিতীয়ত, পরবর্তীতে যারা আসবে, যে সমস্ত রাজনৈতিক দল, তাদেরও কথাবার্তা কর্মসূচির মধ্যে এই জিনিসগুলো পরিষ্কারভাবে আসা উচিত ছিল। কারণ তারা পরে নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারা কি ধরনের পরিবর্তন করবে? শুধু এই ধরনের পরিবর্তন করলে হবে যে সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ, এই ধরনের পরিবর্তন করলে কোনো পরিবর্তন হইল? আর এই জিনিসটা জ্যোতির্ময় বলেছেন, কিন্তু এটা আবারও বলা দরকার যে ধর্মনিরপেক্ষতা বাদ দিলে বহুত্ববাদ কি করে হয়? কারণ ধর্মনিরপেক্ষতা মানেই হচ্ছে যে রাষ্ট্র সকল ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে, কোনো ধর্মের ব্যাপারে তার কোনো পক্ষপাত থাকবে না। তো কোনো ধর্মের ব্যাপারে পক্ষপাত থাকলে তো বহুত্ববাদ কি করে হবে? বহুত্ববাদ মানে তো সবাইকে একসাথে করা। সবাইকে একসাথে করতে গেলে তো রাষ্ট্রকে নিরপেক্ষ দিতে হবে, এবং রাষ্ট্র যে ধরনের আইন করে, ধরেন আমাদের রেলওয়ে নীতি কি হবে, পানি নীতি কি হবে, নদী নীতি কি হবে, এগুলো তো প্রত্যেক পরিবহন ব্যবস্থা কিভাবে চলবে, বাসের ভাড়া, ট্রেনের ভাড়া কত হবে, তখন তার দেখা হয় না যে মুসলমানের জন্য ভাড়া এত, হিন্দুর ভাড়ার জন্য ভাড়া এত। এইভাবে তো আপনি নিশ্চয়ই রাষ্ট্র চিন্তা করবে না। রাষ্ট্র সকল নাগরিকের জন্য করবে। রাষ্ট্রের কাজ সেটাই, রাষ্ট্রের কাজ হচ্ছে সকল নাগরিকের জন্য অভিন্ন বিধি ব্যবস্থা, আইন কানুন প্রদান করা, আর যার যার ধর্ম সেই ধর্ম অনুযায়ী তিনি পরিচালিত হন। এই কাজগুলো, এগুলি তো খুব সহজ একটা বিষয়। ধর্মনিরপেক্ষতা ফ্যাসিবাদী শাসনের ভিত্তি কায়েম করেছে, এর ধরনের বিপজ্জনক কথা কি করে শিক্ষিত লোকজন দ্বারা গঠিত কমিশন থেকে আসতে পারে, এটা আমি বুঝতে পারি না। ধর্মের বরঞ্চ সত্যতা হচ্ছে, আমরা সারা পৃথিবীর ইতিহাসে দেখি, ধর্মনিরপেক্ষতা মানে কি? সকল নাগরিককে সমান চোখে দেখার দৃষ্টিভঙ্গি থেকে সরে যাওয়ার মধ্যে দিয়েই ফ্যাসিবাদ তৈরি হয়। ভারতে আপনি দেখেন, ভারতের নরেন্দ্র মোদী ফ্যাসিবাদটা ভারতের ধর্মনিরপেক্ষতাকে কবর দেওয়ার মধ্যে দিয়েই তৈরি হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ শাসনামলে যে ফ্যাসিবাদ হয়েছে সেটা ধর্মনিরপেক্ষতার মধ্যে দিয়ে হয়নি, ধর্মনিরপেক্ষতার সাথে প্রতারণা করার কারণে হয়েছে। ধর্মনিরপেক্ষতাকে প্রতারণা করে, ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করে, ধর্মীয় নিপীড়নকে নানানভাবে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করে, মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে, এবং মানুষের জনগণের সকল সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা করার মধ্যে দিয়ে তার ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে প্রতারণার ব্যাপার ছিল। ভারত ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সেখানে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ফ্যাসিবাদ মানেই হচ্ছে জনগোষ্ঠীর উপর একটা চরম বৈষম্যমূলক আগ্রাসী তৎপরতা, এবং সেটা অবশ্যই রাষ্ট্র যখন
জনগণের প্রতি নিরপেক্ষতা থেকে সরে যায়, নির্দিষ্ট জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ধর্মগোষ্ঠীর পক্ষে অবস্থান নেয়, তখনই ফ্যাসিবাদের জন্ম হয়। আরেকটা বিষয় যেটা জ্যোতির্ময় বলেছেন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এটা কমিশন বলতেই পারতেন যে আমরা সমাজতন্ত্র করতে পারবো না, এখানে সমাজতন্ত্র করার কেউ নেই, আমরা এটা এই কারণে বাদ দিচ্ছি, এটা কিন্তু বলতেই পারতেন। কিন্তু তারা যেভাবে বলছেন যে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্র বিরোধী ব্যবস্থা, তো তারা নিশ্চয়ই জানেন, তাদের তো এই জ্ঞানটা আছে যে সারা পৃথিবীতে পুঁজিবাদ যেমন অনেক রকম মডেল আছে। যুক্তরাষ্ট্র একরকম পুঁজিবাদ, একটা ভয়ঙ্কর যুদ্ধ, ধ্বংস, জনগণের জীবন, নিরাপত্তা, বিপর্যয় তৈরি করে সারা পৃথিবীতে আগুন লাগিয়ে একটা পুঁজিবাদী ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইউরোপে আপনি দেখেন, ইউরোপের পুঁজিবাদ তো ঠিক যুক্তরাষ্ট্রের মতো না। সেখানে পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক সিকিউরিটি, পাবলিক যে বিভিন্ন ধরনের নেসেসিটি, রাইটস, সেটার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয়। পুঁজিবাদের বিভিন্ন মডেল আছে। ভারত, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের এই সমস্ত দেশ একরকম না। সমাজতন্ত্র আমরা সোভিয়েত ইউনিয়ন একরকম দেখেছি, চীনে ঠিক সেরকম না। ভেনেজুয়েলা বা নির্বাচিত সরকারের মাধ্যমে তারা করার চেষ্টা করছে। পর্তুগাল নির্বাচিত সরকার, তারা আবার সমাজতন্ত্র। সমাজতন্ত্রেরও বিভিন্ন ধরন আছে এবং সমাজতন্ত্রের সাথে তুলনা যেটা করছেন তারা, যে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্র বিরোধী, সমাজতন্ত্রের সাথে তুলনা করতে হবে পুঁজিবাদকে, গণতন্ত্রের সাথে তুলনা করতে হবে স্বৈরতন্ত্রকে। সমাজতন্ত্রের সাথে আপনি আলুর সাথে পটলের তুলনা করলে তো হবে, আলুর সাথে বেগুনের তুলনা, আলুর সাথে তো আলুরই বিভিন্ন ধরন আছে। আপনি সমাজতন্ত্রের সাথে যদি আপনি তুলনা করতে চান, তাহলে বলতে হবে পুঁজিবাদ। আমরা সমাজতন্ত্র বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমরা পুঁজিবাদ গ্রহণ করছি, এটা বলতে হবে। আর মুক্ত এটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ, আমরা সমাজতন্ত্র এখন করার লোক নেই, আমরা পুঁজিবাদ করছি। মুক্তবাজার অর্থনীতি হচ্ছে একটা খুবই বিভ্রান্তিকর একটা শব্দ। মুক্তবাজার অর্থনীতি বলে পৃথিবীতে এখন কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক এবং একচেটিয়া পুঁজিবাদী অর্থনীতি এবং অলিগোপলি, কতিপয় গোষ্ঠী পরিচালিত অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতি একটা মিথ। এই ধরনের কোনো ব্যবস্থা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও নেই। এবং যুক্তরাষ্ট্রের যারা লিডিং ইকোনমিস্ট, তারাও এখন আর মুক্তবাজার অর্থনীতি শব্দটা বলেন না। তারা বলেন না যে তারা বরঞ্চ বলেন যে মুক্তবাজার অর্থনীতির কত সমস্যা। এবং যারা খুবই নিউ লিবারেল ইকোনমিস্ট কিংবা একেবারে পুঁজিবাদের অর্থনীতিবিদ, তাদের নেতা পল স্যামুয়েলসন, তিনি বলেছিলেন যে কোনো ইকোনমি যদি ইনইকুয়ালিটি থাকে, ফ্রি মার্কেট ইকোনমি সেই ইনইকুয়ালিটি বাড়ায়। তাইলে এই কথাটা পল স্যামুয়েলসনের কথা, কিন্তু কোনো বামপন্থী বা সমাজতন্ত্রী কেউ বলেনি। পল স্যামুয়েলসন বলছেন যে ইনইকুয়ালিটি যে সমাজে থাকবে, সেটা ফ্রি মার্কেট ইকোনমি সেটাকে আরো বাড়াবে। তাইলে আপনারা সংবিধানের সংস্কার করার কথা বলে এই মাধ্যম যদি আপনারা গ্রহণ করেন, তাহলে তো বৈষম্য যুক্ত যে অর্থনীতি, যেখান থেকে বৈষম্যহীনতার দিকে যাওয়ার কথা, সেই বৈষম্যতা আরো বৃদ্ধির দিকে আপনারা যাওয়ার অর্থনৈতিক ভিত্তিটা তৈরি করছেন। সেটা তাহলে কোথায় সংস্কার, কোথায় পরিবর্তন? তো আজকে আমরা অন্তর্বর্তী সরকারের করণীয় বলে যে আমরা বক্তব্যটা দিয়েছিলাম, সেইখানে যতগুলো বিষয় ছিল সবগুলি বিষয়েরই আমরা আবারও পর্যালোচনা করলাম এবং সরকারের মনোযোগের জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা এই কাগজগুলো সরকারের কাছেও জমা দেব। এবং আমরা এখনো আশা করি যে আপনারা যে ফাউন্ড ভিত্তির উপরে আওয়ামী স্বৈর শাসন ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, একটা বৈষম্যের অর্থনীতি সমাজ তৈরি হয়েছিল, সেই ফাউন্ডেশনটা বদলের চেষ্টা করতে হবে। সেই ফাউন্ডেশনটা বদলের প্রতিশ্রুতি এবং কিছু সূচনা আপনারা করেন এবং এমন কিছু ভিত্তি তৈরি, সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মধ্যে থেকে সেই ধারার এমন কিছু ভিত্তি তৈরি হোক যাতে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাধ্য হয় এই কাজগুলো করতে। কিন্তু অন্তর্বর্তী সরকার যে ধারায় চলছে, তাতে পরবর্তী যারা ক্ষমতায় আসবে বলে আশা করছে, তারাও খুবই নিশ্চিন্ত যে আমাদের আর কোনো ধরনের পরিবর্তন করতে হবে না। এবং দেশি বিদেশি যে সমস্ত গোষ্ঠী, আমি যেটা আগেও বলেছি, আবারও বলে শেষ করি, যে আমরা অন্তর্বর্তী সরকার দেখি, অস্থায়ী সরকার দেখি, নির্বাচিত সরকার আসলে তুলনামূলকভাবে স্থায়ী সরকার দেখি, কিন্তু আরো দীর্ঘকালীন স্থায়ী সরকারের দিকে আমাদের নজর থাকে না অনেক সময়। দীর্ঘকালীন স্থায়ী সরকার হচ্ছে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, একটা বড় স্থায়ী ভিত্তি। বাংলাদেশের যারা বড় ধরনের ব্যবসায়ী গোষ্ঠী, তারা হচ্ছে এই স্থায়ী সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর বিশ্বব্যাংক, IMF, ADB কিংবা আন্তর্জাতিক যে বহুজাতিক কোম্পানি, তারা হচ্ছে আরেকটা অংশ। এই তিন গোষ্ঠী যদি একই রকম ক্ষমতাবান থাকে, একই রকম সক্রিয়তা থাকে এবং একইভাবে তারা তাদের নীতিমালাই যদি দেশ চলতে থাকে, তাহলে তো কোনো সরকার যতই পরিবর্তন হোক, আপনি কোনো ধরনের পরিবর্তন পাবেন না।
কাজে আমাদের সরকারেরও দায়িত্ব এটা যে ওই জায়গাতে কি পরিবর্তন, আপনি সামরিক বেসামরিক আমলাতন্ত্র, আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি কিংবা কিংবা এই যে এই ধরনের বহুজাতি দেশের ভিতরে ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গোষ্ঠীর সাথে খাতির করে তো কোনো ধরনের এই ধরনের কোনো পরিবর্তন আসবে না। যাদের বিরুদ্ধে একদিকে পাইকারি মামলা হচ্ছে, বহু নিরপরাধ লোক নিরীহ লোক দেখা যাচ্ছে যে মামলায় আতঙ্কিত, আর অন্যদিকে বসুন্ধরার মতো প্রভাবশালী লোকেরা আপনাদের সাথে মিটিং করে তাদের নানা রকম সুবিধা নিচ্ছে। এই বৈপরীত্য তো চলবে না। এগুলোর অবসান এবং পরিবর্তন এটা আমাদের দাবি করতে হবে। সরকার যদি না করে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা নিয়ে সক্রিয়তা থাকা, সরব থাকা, নজরদারি রাখা। শুধু সরকারের গোয়েন্দা সংস্থা নজরদারি করলে তো হবে, জনগণ হিসেবে আমাদের নজরদারি করতে হবে সরকারের উপরে, এবং সরকারের যে সমস্ত যদি ভুল তৎপরতা, জনবিরোধী তৎপরতা, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার এবং সরব থাকতে হবে।